গাইস ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো যে আমরা একটা ভাইরাল সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। তো যাই হোক, এটা একটা জাপানিজ সিনেমা, রিলিজ পেয়েছিল 2016 সালে, কিন্তু খুব সম্প্রতি ফেসবুক এবং বা আদার সোশ্যাল মিডিয়াতে যে ক্লিপটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এটা খুব ভাইরাল হয়েছিল। তো ওটা থেকে মূলত আমার আগ্রহ জায়গা যে সিনেমাটি কেমন একবার একটু দেখি, আর এর জন্য এই সিনেমাটি আনা। আশা করছি সিনেমাটি তোমাদের ভালো লাগবে। সিনেমাটার IMDb রেটও যথেষ্ট ভালো, 10/6। তবে এখানে একটু সমস্যা রয়েছে। সমস্যাটা হচ্ছে এটা একেবারে পুরোপুরি অ্যাকশন সিনেমা, যার জন্য কাহিনী একটু কম, অ্যাকশনটা একটু বেশি। তো এই সব সিনেমা এক্সপ্লেনে দেখলে অতটা ভালো লাগে না, কারণ অ্যাকশন তো আর এক্সপ্লেনে বোঝানো যায় না। এটার অ্যাকচুয়াল মজা নিতে হলে তোমাকে মূল ভিডিওটা দেখতে হবে, এক্সপ্লেনে মজা তুমি পাবে না। তবে তারপরেও যারা সময় পাও না তাদের জন্য যতটুকু বোঝানো যায় এক্সপ্লেনে আমি বোঝানোর চেষ্টা করছি। এই সিনেমার গল্পটা হচ্ছে একটা জাপানের ফেইরি টেলসের বা ওদের যে লোককথা রয়েছে তার উপর ভিত্তি করে। আর জাপানের লোককথায় ঘোস্ট নামের একটা চরিত্র রয়েছে, এবং জাপানি গল্প অনুসারে ঘোস্ট ছিলেন একজন লিজেন্ডারি যোদ্ধা, যিনি অনেক যুদ্ধ লড়েছেন কিন্তু কখনোই মরেননি আর কি কোনো যুদ্ধে। আর ঘোস্ট নাম দেওয়ার কারণ হচ্ছে মানুষেরা বিশ্বাস করতো উনি যুদ্ধে গিয়ে মারা গেলে আবারও জীবিত হয়ে ওঠেন। তো ওই ঘোস্ট যে একটা জাপানিজ মিথোলজির ক্যারেক্টার রয়েছে, এই সিনেমার নায়কের ক্যারেক্টারটা অনেকটা ওরকম। আর এই কারণে এই সিনেমার নামটা দেওয়া হয়েছে রিবর্ন, যেটা একটা জাপানিজ অ্যাকশন ড্রামা, যেটা ওয়ার্ল্ড উইড ব্যাপক সাড়া ফেলেছিল। তো মূল গল্পে যাওয়ার আগে চলো একটা ব্রেক নেই। ব্রেকে যাবে হচ্ছে ডিসক্রিপশনে, ওখান থেকে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। গাইজ, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? তো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে। এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে, ম্যাচের লাইভ দেখতে পারবে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা এখান থেকে প্রাইজও জিততে পারবে। আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা করে প্রাইজ জিততে পারো। আর এছাড়াও রয়েছে BMW কার জেতার সুযোগ, আইফোন, ল্যাপটপ ছাড়া অনেক কিছু। আর PSG তেও কিন্তু এটা স্পন্সর করছে, তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই। আর তাছাড়া এখানে আর অনেক গেম রয়েছে, যেমন ক্র্যাশ, নিউ চিকেন রোড গেম, যেগুলোতে ইজিলি যেতে সম্ভব। আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞাপনের সংখ্যা ইউজ করলেই তুমি 12,000 টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো। আর তাছাড়া ফ্রি স্পিন পাবে তোমার প্রথম ডিপোজিটে, এবং ইজিলি তুমি তোমার টাকা উঠাতে পারবে। আর তাই দেরি না করে পিন কমেন্টে যে বিজ্ঞাপনী কোডটা রয়েছে সেটা ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারো, আর জিতে নিতে পারো বোনাস। তবে আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো গল্পের শুরুতে আমরা দেখি একটা টাস্ক ফোর্সের অনেকগুলো সোলজারকে, যারা সবাই মিলে একটা মিশনে একটা বিল্ডিং এ ঢুকেছে কাউকে ধরার জন্য, এবং তাদের যে ইনস্ট্রাক্টর ছিল সে তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। বাট তখনই তাদের উপর হামলা করে এবং এক এক করে সোলজারদের মারতে শুরু করে, এবং এখানে যতগুলো সোলজার ছিল সবাইকে শেষ করার পরে সে ওই যে তোমার ইনস্ট্রাক্টর ছিল তাকেও মেরে ফেলে। তো এই লোকটার নাম হচ্ছে আবায়াস বা অ্যাবিস, এবং সে হচ্ছে এই গল্পের সবচেয়ে ডার্ক ক্যারেক্টার। অ্যাবিস সম্পর্কে আমাদের যেটা বলা হয়, সে টপ লেভেলের একজন ফাইটার এবং খুবই পাগলাটে স্বভাবের, এবং সে যদি মনে করে তোমাকে মারবে, তুমি বন্ধু হও, শত্রু হও, কিংবা আপন ভাই কিংবা হালা সম্বন্ধী, ডাজন্ট ম্যাটার, সে তোমাকে শেষ করে দেবে। তো এর প্রায় কয়েক বছর পরের সিনে আমাদের দেখানো হয়, আমরা সাচি নামের একটা ছোট মেয়েকে দেখি। আর এই মেয়েটা তার বয়সের তুলনায় অন্যদের চেয়ে অনেক বেশি আলাদা। সে অনেক ডিসিপ্লিনড হওয়ার পাশাপাশি অনেক বেশি সেন্সিটিভ। আর তার এমনটা হওয়ার মূল কারণ হচ্ছে তার আঙ্কেল, যার সঙ্গে সে থাকে। আর সাচির যে মামা, তার নাম হচ্ছে তোশিরো, যিনি একটা ডিপার্টমেন্টাল স্টোর চালান। তবে সাচির কাছে কি মনে হয় জানো? সাচি মনে করে তার সেই আঙ্কেলই সে লিজেন্ডারি ঘোস্ট, সে যে গল্পগুলো পড়ে ফেরি টেলের সেই ঘোস্ট, হিরো মনে করে আর কি। তো এখানে যে তোশিরো, সে খুবই সোজা সাপটা শান্ত স্বভাবের মানুষ, কিন্তু প্রায়শই সে এমন কিছু স্বপ্ন দেখে যেখানে সে পুরনো যুদ্ধ এবং সেখানে হওয়া মারামারিগুলো দেখতে পায়। আর এইসব ভয়ঙ্কর দুঃস্বপ্নের কারণে সে রাতে ভালো মতো ঘুমাতেও পারে না। আর এই সমস্যার সমাধানের জন্য সে গত কয়েক মাস ধরে রেগুলার একজন সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা নিচ্ছে। তো যাই হোক, এখানে তোশিরো তার মনোরোগ বিশেষজ্ঞের কাছে তার স্বপ্ন সম্পর্কে বলে, এবং সে বলে যে আমি প্রায়শই স্বপ্ন দেখি বিশাল একটা জঙ্গল, এবং সেখানে আমি নিষ্ঠুরভাবে মানুষের প্রাণ নিচ্ছি, আর আমি ভয় পাই এইসব স্বপ্ন দেখে আমার ভেতরের খুনি সত্যি আবার আমাকে না আবার কাবু করে ফেলে। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, অনেক বছর আগে আমি যখন সেনাবাহিনীতে ছিলাম তখন বিভিন্ন মিশনে এরকম খুনাখুনি আমি করতাম, কিন্তু আমি ভয় পাচ্ছি এগুলো আবার শুরু করে না দিই। তো ডক্টর তখন তাকে বলে, দেখো তুমি আগে একজন সৈন্য ছিলে, যুদ্ধ বিগ্রহতে গিয়েছো, তো এরকম স্বপ্ন দেখা খুবই স্বাভাবিক। আর এখানেই ফ্ল্যাশব্যাকের একটা সিন আমরা দেখতে পাই, যে আজ থেকে কয়েক বছর পূর্বে তোশিরো সাচিকে বলছিল নিজের মস্তিষ্ক এতটাই শক্ত করে যে যাতে কোনো ব্যথা বা ক্ষত অনুভব হওয়ার আগেই বন্ধ হয়ে যায়। আর ঠিক ওই দিনই সে সাচিকে ওই ঘোস্টের ফেরি টেলের বইটা দিয়েছিল, যে গল্পটা পড়তে সাচি খুবই ভালোবাসে, এবং সে বেশিরভাগ সময় বইটা নিজের কাছে রাখে। তো যাই হোক, কোনোভাবে তোশিরো চেষ্টা করছে যেন তার ভেতরে যে কিলারটা রয়েছে সেটাকে শান্ত রাখা যায়, কিন্তু এরই মাঝে তার দোকানে দুজন চোর ঢুকে আসে এবং তারা ছুরি দেখিয়ে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চায়। তো তোশিরো চাইলে কয়েক সেকেন্ডের মধ্যে ওদেরকে মারতে পারতো, কিন্তু সে কিছু না বলে চুপচাপ টাকা বের করে ওদের হাতে তুলে দেয়। আর তোশিরোর এমনটা করার পেছনের আসল কারণ হচ্ছে সে যে কোনো মূল্যে তার ভেতরের যে কিলারটা রয়েছে তাকে বাইরে বের হতে দিতে চায় না। আর তাই এরকম পরিস্থিতিতে সে শান্তভাবে এটাকে সামলে নিল এবং নিজেকে মানসিকভাবে স্ট্রং বানালো, কারণ তার একটা ভাতিজি রয়েছে, তার দায়িত্ব তার উপর। এবং তোশিরো প্রায়শই কিন্তু তার ভাতিজির সঙ্গে বা ভাগ্নির সঙ্গে তার যুদ্ধের সময়ের বন্ধু কেনজির সাথে দেখা করতে যেত। তো কেনজিও তোশিরোর মতো একসময় সৈনিক ছিল, কিন্তু কোন একটা ফাইটে তোশিরোর জীবন বাঁচাতে গিয়ে সে দুর্ঘটনার শিকার হয়, আর তাই সেই কারণে আজকে
সে হুইল চেয়ারে এবং নিজের চোখে দেখতে পায় না। আর তোশিরো এই বিষয়টা খুব ভালো মতোই জানে, আর এ কারণে আজও সে তার বন্ধুর সাথে প্রায়শই দেখা করতে হসপিটালে আসে। তো আজ যখন কেনজির সাথে তার দেখা হয়, তারপরে সে সাচির সঙ্গে তার বাড়ির দিকে ফিরছিল, আর তখনই তার বিপদের ফিল হয় এবং তোশিরোর যে বন্ধু কেনজি সে ওই বিপদের ফিলটা পাচ্ছিল। তো তোশিরো তখন সাচিকে কোন একটা কাজের অজুহাতে একাই বাড়ি যাওয়ার কথা বলে, আর এরপর শুরু হয় এই সিনেমার সবচেয়ে আইকনিক যে ফাইট, সেটা যেটা পুরো দুনিয়াতে ভাইরাল হয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখি সে একটা ভিড়ের মতো জায়গায় যায় এবং সেখানে দুইটা কিলার ওকে শেষ করার জন্য অপেক্ষা করছিল। তো তোশিরো নিজের সেন্স দিয়ে ওই ভিড়ের মধ্যে ওদেরকে চেনার চেষ্টা করছিল, আর তখন একটা কিলার পেছন থেকে এসে তার উপর বন্দুক তাক করে, কিন্তু তোশিরোকে মারার আগেই পলকের মধ্যে হঠাৎ করে তোশিরো একদম দ্রুত গতিতে ওকে শেষ করে দেয়। আর এরপর অন্য খনি সাইলেন্সার লাগানো গুলি দিয়ে তোশিরোর উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু তোশিরো খুব সহজে এই গুলিগুলো ডস করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর তারপর ওই খনির কাছে এসে একটা পেন দিয়ে তার গলায় আঘাত করে তাকে মেরে ফেলে। আর ঠিক তখনই আমরা দেখি এই ছবির সবচেয়ে ডার্ক ক্যারেক্টার অ্যাবিস দূর থেকে এগুলো দেখছিল, আর অন্যদিকে আমরা দেখি রাস্তায় সাচি দাঁড়িয়েছিল কোথাও, আর তখন একটা লোক এসে কোনো কিছু না বলে তার মাথায় হাত বোলায়। তবে সাচির কাছে মনে হয় এই লোকটাকে আগেও সে কোথাও দেখেছে, কোথায় দেখেছে সে পুরোপুরি মনে করতে পারে না। তবে এটা হতে পারে এটা সাচিরই কোনো একটা পার্সন যে ওকে নজর রাখছিল বা সেফটি দিচ্ছিল। আর তারপর আমরা রিটসু নামের কোনো একজন লেডি কিলারকে দেখি, যাকে তোশিরোকে মেরে ফেলার জন্য পাঠানো হয়েছিল। আর এই সব কিছুর পেছনে হাত রয়েছে এই সিনেমার মেইন ভিলেন ফ্যান্টমের, এবং ফ্যান্টমের অ্যাসিস্ট্যান্ট যে ছিল যার নাম হচ্ছে ক্যাসপার, সে জিজ্ঞাসা করে আমরা যেহেতু তোশিরোর লোকেশন পেয়ে গিয়েছি তাহলে কেন আমরা একসাথে আমাদের সব মানুষকে পাঠাচ্ছি না ওকে শেষ করে দেওয়ার জন্য। ফ্যান্টম তখন বলে ওর সাথে আমার কিছু পুরনো শত্রুতা রয়েছে, আর তাই আমি ওকে এত সহজে মেরে ফেলতে চাই না। আর ফ্যান্টম এটাই জানে যে এবিস শুধুমাত্র একমাত্র মানুষ যে তোশিরোর মোকাবেলা করতে পারে। আর এরপর আমরা ক্যাসপারের ল্যাপটপের স্ক্রিন দেখতে পারি এবং জানতে পারি তোশিরো এবং এবিস আগে ফ্যান্টমের জন্য কাজ করতো, এবং তোশিরোর কোড নেম হচ্ছে ঘোস্ট, কারণ সে টিমের সবচেয়ে একজন লিজেন্ড ফাইটার ছিল, ভূতের মতো সবাইকে মারতে পারতো। আর এইদিকে তোশিরো তার মনোরোগ বিশেষজ্ঞের কাছে পরবর্তী সেশন নিচ্ছিল, আর তখন সে তোশিরোকে জিজ্ঞাসা করে তুমি যখন তোমার স্বপ্নে এত মানুষ মারো তখন তোমার নিজের মৃত্যুর জন্য ভয় লাগে না? তোশিরো তখন বলে আমি কখনো মৃত্যুর অনুভূতি পাইনি, আমি জানি না মৃত্যুর ভয় কেমন হতে পারে। বাট ডক্টর তাকে বলে ধরো আমার এই হাতে বন্দুক রয়েছে, এখন আমি তোমাকে শুট করব, তো বলো তোমার কি একটু ভয় লাগছে না? তুমি কিছু ভয় অনুভব করতে পারছো? কিন্তু তোশিরো তার লড়াই করার দক্ষতার কারণে সেকেন্ডের মধ্যেই তার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আর তারপর ডক্টরের কাছে গিয়ে বলে এইটুকু সময়ের মধ্যে আমি তো তোমাকে 4 থেকে 5 বার মেরে ফেলতে পারতাম। তো ডক্টরও ভীষণ ভয় পেয়ে যায় এবং ভাবে কি পাগলা মার্কা রুগী পেয়েছি রে ভাই। আর এরপর সন্ধ্যার সময় তোশিরোর সাচির সঙ্গে তার এক বন্ধুর বাড়ি ছিল, বাট হঠাৎ করেই তার বিপদের অনুভূতি আসে এবং সে তার বন্ধুকে বলে আমার কিছু কাজ আছে, আমাকে বাইরে যেতে হবে, ততক্ষণ তুমি আমার ভাগ্নের খেয়াল রেখো। আর এরপর সে যখন বাইরে আসে তখন সে মুখোমুখি হয় ফ্যান্টমের অনেকগুলো গোপন কিলারে, বাট তোশিরো খুব সহজে একে একে ওদের সবাইকে মেরে ফেলে। আর তারপর সে কিছু অস্ত্র নিতে নিজের দোকানে যায়, কিন্তু কিছু সময়ের মধ্যে ফ্যান্টমের লোকজন এখানে এসে হামলা শুরু করে দেয়। তবে তোশিরোর ফাইটিং দক্ষতা এত ভালো ছিল যে সে খুব সহজেই সবাইকে শেষ করে দেয়। আর এরপর যখন সে এখান থেকে বেরোতে নিচ্ছিল ঠিক তখনই এখানে কার্ল আর জিন নামের দুজন আসে, আর তারা তোশিরোকে বলে কেনজি আমাদেরকে তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছে, আর এই লড়াই আমরাও তোমার পাশে রয়েছে। কেনজি মানে সেই হুইল চেয়ারের বন্ধু আর কি। যদিও তোশিরো তার শত্রু ফ্যান্টম এবং তার দলকে একাই মোকাবেলার জন্য রেডি ছিল, সে কোনো সাহায্য নিতে চায় না, কিন্তু তার বন্ধু কেনজির খাতিরে সে ওই দুজনকে সঙ্গে নেয়, এবং এই দুজনেরই একজন হয়তো সাচির মাথায় হাত রেখেছিল সেদিন বা ফলো আপে রেখেছিল। তো যাই হোক, এরপর তোশিরো সাচিকে কল করে এবং একটা মনে করো পিসি হতে যায়, মানে যেখানে কল বুথ আর কি। বাট ওই সময় রিটসু নামে সে সুন্দরী লেডি কিলার সেখানে আসে এবং ওর উপর আক্রমণ করে, কিন্তু তোশিরোর লড়াই করার স্কিল এতটাই হাইফাই ছিল যে সে কলটি না কেটেই সাচির সাথে ফোনে কথা বলতে বলতেই ওই মেয়েটাকে মেরে ফেলে, যেটা আমার খুবই কষ্ট লেগেছে। এত সুন্দর একটা মেয়েকে সিনেমা লাস্ট পর্যন্ত বাঁচিয়ে রাখা উচিত ছিল, এবং এখানে আমাকে তোশিরোকে বলতে হচ্ছে শালাকে তুই কি গে নাকি, হ্যাঁ এত সুন্দর একটা মেয়েকে মেরে ফেললি। আর এইদিকে আমরা দেখি কার্ল আর জিনকে, যারা ফ্যান্টমের বিরুদ্ধে শেষ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তো কার্ল নিজের সাথীকে বলে তোশিরো আর কেনজি আগে থেকে ফ্যান্টমের জন্য কাজ করতো, কিন্তু দেখতে দেখতে ফ্যান্টম একজন আন্তর্জাতিক অপরাধী হয়ে ওঠে এবং বিভিন্ন আন্তর্জাতিক অপরাধের সংগঠনকে সে লোক দিতে শুরু করে। জিন তখন বলে এটার মানে কি? কার্ল তখন বলে ফ্যান্টম তার সংগঠনে ছোট ছোট বাচ্চাদের ছোটবেলায় কিডন্যাপ করতো, তাদেরকে ড্রাগস দিত, তাদের উপর ব্রেন ওয়াশ করতো, এক্সপেরিমেন্ট করতো, যাতে তাদের ভেতরে কোনো যন্ত্রণা বা ভয়ের অনুভূতি ফিল না হয়, এবং এসব বাচ্চাদের সে ভয়ঙ্কর ফাইটার বানাতো এবং বিভিন্ন দেশে মনে করো পাচার করতো, মানে বেশি দামে। আর তোশিরো এই ফ্যান্টমের এই এক্সপেরিমেন্টের বিরুদ্ধে ছিল, আর তাই 4 বছর আগে সেই অর্গানাইজেশনটা ছেড়ে দিয়েছিল, এবং ফ্যান্টম একবার বোমা বিস্ফোরণ করে তোশিরোকে মারার চেষ্টা করেছিল, কিন্তু তোশিরো ওই হামলাও বেঁচে গিয়েছিল, কিন্তু সে এরপর মরে যাওয়ার নাটক করেছিল যাতে ফ্যান্টমের লোকজন আর পিছু না পড়ে। কিন্তু 3 বছর পরে আজকে ফ্যান্টমের লোকজন আবার জানতে পেরেছে যে তোশিরো জীবিত রয়েছে, আর এই জন্য সে তোশিরোর কাছ থেকে বদলা নিতে এসেছে। মানে যারা র্যান্ডম অ্যানিমেশনের ভিডিও দেখো তারা বুঝতে পারবে তোশিরোর ক্যারেক্টারটা অনেকটা সাকামোতো ডেইসের মতো, আমাদের সাকামোতোর মতো। আমি রিকোয়েস্ট করবো সাকামোতোকে একটু দেখানোর জন্য ব্যাকগ্রাউন্ডে। আর এইদিকে অ্যাবিস ফ্যান্টমকে ভিডিও কল করে এবং বলে তোশিরো আমার শিকার, তোমার লোকদের বলো আমার সামনে জানি না আসে, তা না হলে আমি তোশিরোর সাথে ওদেরকেও শেষ করে দেবো। আর এখানে ক্যাসপার এই কথা শুনে ফ্যান্টমকে
জিজ্ঞাসা করে এবিসি তোশিরোর সাথে শত্রুতা কি। ফ্যান্টম তখন বলে অনেক আগে ওরা দুজন অনেক ভালো বন্ধু ছিল, ওরা দুজনেই আমাদের অর্গানাইজেশনের জন্য সবচেয়ে লিজেন্ডারি ফাইটিং করেছে, কিন্তু ওদের দুজনের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে তোশিরোকে তুমি যদি আলো বলো তাহলে এবিসকে বলতে হবে অন্ধকার। তোশিরো অকারণে কারো প্রাণ নিত না, কিন্তু এবিস কারণে অকারণে যে কাউকে মারতে পারে, ওর ভেতরে কোনো মানবতা নেই। তো যাই হোক, ফ্যান্টমের বিরুদ্ধে তার শেষ যুদ্ধ শুরু হওয়ার আগে সে তার বন্ধু কেনজির সাথে দেখা করতে যায়, বাট কেনজি এই যুদ্ধে তোশিরোর সাথে যেতে চায়। কেনজি বলে এরকম হুইল চেয়ারে জীবন কাটানোর চেয়ে তোর সাথে লড়াই করে তোর জন্য যদি মরতে পারি সেটাই সবচেয়ে বেটার। চিন্তা করে এরকম বন্ধু এই যুগে হয় ভাই, সিরিয়াসলি। কিন্তু তোশিরোকে স্পষ্টভাবে মানা করে দেয় যে তুই এখানেই থাক, তুই থাকলে অন্তত আমার ভাগ্নিকে তো দেখতে পারবি। আর এর দিকে আমরা দেখি ক্যাসপার সাচিকে কিডন্যাপ করেছে। তো তোশিরো যখন এই খবর পায় সে একটু অবাক হয় না। ক্যাসপার মানে হচ্ছে ওই মেন মাফিয়ার যে ডান হাত, কিন্তু কালার জিনে নাকি বেশ ভয় পেয়ে যায় যে ওকে মেরে ফেলবে কিনা। বাট তোশিরো বলে আমি ইচ্ছে করে ওদের কেমনটা করতে দিয়েছি যাতে আমি ফ্যান্টমের লোকেশন জানতে পারি, আর সাচের হাতে যে ঘড়িটা রয়েছে সেটার মধ্যে আমি ট্র্যাকার লাগিয়ে দিয়েছি, কারণ আমি জানতাম একদিন এরকমটা হবেই। আর অন্যদিকে ফ্যান্টম সাচিকে বলে তোমার আঙ্কেলও তো এই এক্সপেরিমেন্ট গ্রুপের সদস্য ছিল, যেখানে বাচ্চাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে ভয়ঙ্কর ফাইটার তৈরি করা হতো, কিন্তু তোমার আঙ্কেল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং একদিন সে তোমাকে নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। তো এখানে আমরা জানতে পারি এবং সাচিও জানতে পারে যে তোশিরো আর সাচির মধ্যে রক্তের কোনো সম্পর্কই নেই, কিন্তু আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে ফ্যান্টম মিথ্যা বলছে, মানে ওদের মধ্যে আসল যে সম্পর্কটা সেটা লুকাচ্ছে। তো যাই হোক, ফ্যান্টম খুব দ্রুত তোশিরোর কাছ থেকে বদলা নিতে চায়, কারণ তার একটা মারাত্মক রোগ রয়েছে, সে এমনি তো বেশি দিন বাঁচবে না, মরার আগে প্রতিশোধটা নিতে চায়। আর এইদিকে তোশিরো, কার্ল আর জিন একসাথে ফ্যান্টমের আস্তানায় গিয়ে পৌঁছায়, কিন্তু ফ্যান্টম এখানে অনেক গার্ড রেখে দিয়েছিল। তো প্রথমে তোশিরো ঠিক মতো আক্রমণ করার জন্য একটা প্ল্যান বানায়, আর তারপর তিনজন মিশনে বেরিয়ে পড়ে। তো যাই হোক, তোশিরো এক এক করে মারতে মারতে জঙ্গলের ওপরের দিকে যাচ্ছিল, আর কার্ল আর জিনও ওদের ক্ষমতা অনুযায়ী সঙ্গ দিচ্ছিল। আর এইদিকে আমরা দেখি অ্যাবিস এই জঙ্গলের কাছে পৌঁছে গিয়েছে, আর সে তোশিরোর মতোই নির্মম ভাবে ফ্যান্টমের লোকদের মারতে শুরু করে। আর তোশিরোর লড়াইয়ের ধরন ছিল খুবই ইউনিক, কারণ সে মার্শাল আর্টকে একটা অদ্ভুত ফর্মে নিয়ে গিয়েছিল এবং সে এত দ্রুত মুভ করতে পারতো যে পিস্তলের গুলিও ডস করতে পারতো। আর ওইদিকে জিনের সঙ্গে মোকাবেলা হয় ক্যাসপারের। জিন মানে ওই যে তোশিরোর সাথে যে এসেছে, তো জিন তখন ক্যাসপারকে মানে ওই ভিলেনের যে অ্যাসিস্ট্যান্ট ওকে দেখে বাচ্চা মনে করে ছেড়ে দেয়, কিন্তু এই সুযোগে ক্যাসপার ওকে নির্মম ভাবে মেরে ফেলে। আর তারপর ক্যাসপার যখন তোশিরোর সামনে এসে পড়ে, তোশিরো তো ওকে মারেই, আর তারপর ক্যাসপার দেখায় যে আমার শরীরে বোম রয়েছে, বোমটা দিয়ে কিন্তু আমি তোমাকে ব্লাস্ট করে দেবো। তো যখন তোশিরোর কাছে গিয়ে এসে বোমটা ব্লাস্ট করবে তার আগেই তোশিরো সেকেন্ডের মধ্যে ওই বোমার তারই কেটে দেয়, এই কারণে বোমাটা বিস্ফোরণ হয় না এবং তোশিরোকে নির্মম ভাবে হত্যা করে জিনের হত্যার প্রতিশোধ নেয়। তো অনেকক্ষণ লড়াই করার পরে তোশিরো বুঝতে পারে যে তার বন্ধু শত্রু অ্যাবিসও তার কাছাকাছি রয়েছে। আর এরপর একটা ফ্ল্যাশব্যাক সিনে আমাদের দেখানো হয় যে ওদের শত্রুতার কারণ কি। তো অ্যাকচুয়ালি তোশিরো ফ্যান্টমের এক্সপেরিমেন্টের বিরুদ্ধে ছিল, কিন্তু অ্যাবিস বলেছিল আমরা তো সৈনিক, আমরা টাকা পেলেই হয়েছে, আমরা কাজ করব, আমাদের কাজ মিশন কমপ্লিট করা, বাচ্চাদের উপর কি এক্সপেরিমেন্ট হলো বা না হলো এটা আমাদের দেখার বিষয় না। আর ঠিক এই কারণেই তোশিরো রেগে যায় এবং মিশন ছেড়ে দেয় এবং ওরা দুজনেই শত্রু হয়ে যায়। আর এইদিকে ফ্যান্টম সাচিকে জিজ্ঞাসা করে যে তোশিরোর কোড নেম কেন ঘোস্ট দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি জাপানের পুরাণ কথা অনুযায়ী ঘোস্ট একটা লিজেন্ডারি চরিত্র বা একটা যোদ্ধা জাপানিজ যে কখনো হারেনি এবং সে তার প্রতিপক্ষকে কয়েক সেকেন্ডের মধ্যে মারতে পারত, এবং এটাও বলা হয়ে থাকে সে নাকি মরার পরও আবার জীবিত হয়ে থাকে। তো তোমার আঙ্কেল তোশিরোর ফাইটিং স্কিলটাও সেই ওই লিজেন্ডারি ক্যারেক্টার ঘোস্টের মতোই, আর এই পয়েন্টটা মনে রেখো, এটা সিনেমার লাস্টে কাজে লাগবে। আর এইদিকে আমরা দেখি তোশিরো এখনো ফ্যান্টমের লোকদের মারতে মারতে এগিয়ে যাচ্ছিল, আর অনেক লোককে মারা শেষ করার পরে অবশেষে তোশিরো সাচির কাছে পৌঁছায়, আর সে কিছুক্ষণ সাচিকে কার্লের সঙ্গে থাকতে বলে যাতে সে ফ্যান্টম শো বাকিদের শেষ করতে পারে, কিন্তু সাচি চাচ্ছিল না তোশিরো তাকে ছেড়ে যায়। অ্যাকচুয়ালি সাচি এর আগেও অনেকবার তোশিরোকে ফাইট করতে যেতে দেখেছে, কিন্তু আজ না জানি কেন ওর মনে হচ্ছিল এইবার যদি ওর আঙ্কেল যায় তাহলে আর হয়তো কখনোই ফিরে আসবে না। বাট তোশিরো এখানে প্রতিশ্রুতি দেয় আমি অবশ্যই ফিরে আসবো। তো এরপর তোশিরো বের হয় ফ্যান্টমের বাকি লোকদের সাথে মোকাবেলা করতে, এবং সে দেখে অ্যাবিজও এই সময় চলে এসেছে। তো তারা দুজনে মিলে ফ্যান্টমের লোকদেরকে মারতে শুরু করে, ঠিক যেমনটা কয়েক বছর আগে তারা একসাথে মিশন করতো। তো দুজনে মিলে ফ্যান্টমের বাকি লোকদের তো শেষ করে দেয়, আর এখন এই দুইজনের লড়াই, আর দুইজনই যেহেতু মারাত্মক লেভেলের ফাইটার, তো তাদের মধ্যে জমজমাট একটা লড়াই হয়। তো শুরুতে অ্যাবিস তোশিরোর চেয়ে অনেক এগিয়ে থাকলেও শেষের দিকে তোশিরো ওভার পাওয়ার করে এবং অ্যাবিসের উপর জোরালো আঘাত চালায়, এবং শেষ পর্যন্ত তোশিরো অ্যাবিসকে পরাজিত করে এবং বিজয়ী হয়। তবে এখানে একটা বিষয় উল্লেখ, আমি তো শর্টকাটে বললাম, কিন্তু অ্যাকচুয়ালি এই ফাইটটা দীর্ঘক্ষণ ছিল। তো যাই হোক, তোশিরো তো এই লড়াই জিতে গিয়েছে, কিন্তু এই লড়াইয়ে জিততে গিয়ে এসে অনেক আহত হয়ে গিয়েছে। আর এরপর সে সাচিকে কল করে এবং বলে তোমার আঙ্কেল পুরোপুরি ঠিক আছে এবং তোমার আঙ্কেল তোমার কাছে ফিরে আসার প্রমিস অবশ্যই পূরণ করবে। তো যাই হোক, এরপর সে ফ্যান্টমের মুখোমুখি হয়, আর ফ্যান্টম তাকে বলে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে ভালো করনি, কি লাভ হলো আমার বলো, তোমাকে এত প্রশিক্ষণ দিয়ে আমি তৈরি করলাম, তুমি আমার প্রশিক্ষণ আমার দক্ষতা তুমি আমার বিরুদ্ধে ব্যবহার করলে, তুমি আগের মতো আর ঘোস্ট নেই, না কেউ তোমার নাম জানে, না তোমার কেউ পরোয়া করে, তোমার কোনো দামি নেই আন্ডারওয়ার্ল্ডে। বাট তোশিরো বলে এটা তোমার ভুল ধারণা, আমার নামের দরকার নেই, আমার কাছে যা আছে সেটা তোমার কাছে নেই, আমার বেঁচে থাকার অবলম্বন রয়েছে, তোমার কোনো কিছুই নেই টাকা ছাড়া। আর তুমি কি মনে করেছো তুমি আমাকে খুঁজে বের করেছো, বরং সত্য হলো আমি নিজেই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তো এরপর তোশিরো নিজের অস্ত্র বের করে
ফ্যান্টমকে শেষ করার প্রস্তুতি নিচ্ছিল, বাট ঠিক ওই সময় ফ্যান্টম তাকে হিপনোটাইজ করতে শুরু করে। আর এজন্য সে তোশিরোর সামনে ছোটবেলায় ট্রেনিং দেওয়ার জন্য যেসব ব্রেন ওয়াশের কথা বলতো সেগুলো বলতে শুরু করে, এবং তোশিরো অনেকটাই তার জালে যখন আটকাই পড়ে যায়, অসহায় হয়ে যায়। আর তখন ফ্যান্টম করে কি ঠিক বড় একটা ছুরি নিয়ে তোশিরোর গলা কাটতে যাচ্ছিল, কিন্তু গলা একটু কাটার পরেই তোশিরো বিদ্যুতের গতিতে উল্টো ফ্যান্টমের ছুরি নিয়ে ফ্যান্টমকে মেরে ফেলে, পুরো গলায় নামিয়ে দেয়। কিন্তু ফ্যান্টমের ছুরিও তো তোশিরোর গলায় বেশ ভালোভাবে লেগেছিল, আর এ কারণে তার রক্ত ঝরতে শুরু করে এবং একটু সামনে গিয়ে মাটিতে পড়ে যায় এবং শেষ নিঃশ্বাস গুনতে শুরু করে। বাট মরার আগে সে সাচির জন্য বা ভাগ্নির জন্য লাস্ট কথা বলে যায়, এবং এই কথাটা খেয়াল করো, কথাটা হচ্ছে তোমার বাবা তার প্রতিশ্রুতি হয়তো এবার রাখতে পারলো না। আর এই কথা আমরা জানতে পারি যে তোশিরোর মেয়ে হচ্ছে সাচি, কিন্তু সবসময় সাচি জানতো ওটা তার মামা লাগে। তো সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সাচি সেই ফেরি টেলস এর বইটা মাটিতে পুঁতে দিচ্ছে, যেটা তোশিরো তাকে গিফট করেছিল। আর এর কারণ সম্ভবত এইটা যে সাচি ওই ফেরি টেলস এর উপর আর বিশ্বাস করে না, ওই ফেরি টেলস এর লেজেন্ডের ব্যাপারে তার আর কোনো ইন্টারেস্ট নেই। কারণ সাচির লাইফে তার আঙ্কেলই হচ্ছে সেই লিজেন্ড, সবচেয়ে বড় রিলিজন, সেই ঘোস্ট যার গল্প সে নিজেই জানে। কিন্তু এরপর আমাদের কোন একজন মিস্টিরিয়াস লোককে দেখানো হয়, হয়তো তোশিরো হবে, যে দূর থেকে সাচিকে দেখছিল। তবে এই লোকটা তোশিরো নাকি তার ভূত এটা বলা কঠিন। তো এরকম একটা সাসপেন্সফুল এন্ডিং নিয়ে সিনেমাটি শেষ হয়। তবে এখানে লাস্টে যেটা আমি বুঝলাম ওইটা হয়তো সচিরই হতে পারে, কারণ বারবার বলা হয়েছে এমন একটা লেজেন্ডারি ফাইটার যে লড়াইতে হারেন এবং আবার জন্ম নেয়। তো তোশিরো হয়তো বেঁচে গিয়েছে সেখান থেকে। আর তোশিরো এবার হয়তো এই কারণে তার ভাগ্নি বা মেয়ের কাছে যাচ্ছে না, কারণ তার আরো অনেক শত্রু রয়েছে এবং ওর সাথে তোশিরো থাকলে সাচির ক্ষতি হতে পারে। আর এই জন্য সে আরেকটা নাটক সাজালো যে ও মারা গিয়েছে, যাতে সাচি নিরাপদে বড় হতে পারে। কিন্তু ভবিষ্যতে যদি সাচির কোনো বিপদ হয় তোশিরো হয়তো আবারও ফিরে আসবে। তবে এটার পার্ট 2 আজ পর্যন্ত আসেনি কিনা আমি জানি না, আমি চেক দিয়ে দাঁড়াবো। এটার পার্ট 2 আসেনি এবং মনে হয় না কখনো আসবে। তো যাই হোক, কেমন লেগেছিল সিনেমাটি কমেন্ট অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।